আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি তো এখানে দীর্ঘদিন মাদ্রাসা আছেন, কত সালে আসছিলেন? 2018 সালের জুলাই মাসে 13 আ- তারিখে আমি এখানে যাই। তখন মাদ্রাসা কেমন ছাত্র ছিল কিংবা মাদ্রাসার পরিবেশ কেমন ছিল? তখন মাদ্রাসা সম্পূর্ণ বন্ধ ছিল। মাদ্রাসার একটা ওয়াল সাইড ঘর ছিল, আর বাকি মাদ্রাসার অন্য কোনো আসবাবপত্র কিছু ছিল না। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠাতা কত সালে? মাদ্রাসা প্রতিষ্ঠা 2012 সালে। 2012 সালে। আর আপনি আসছেন 2000? 18 সালের জুলাই মাসের 13 তারিখ। জি। এরপর থেকে মাদ্রাসা তো মাশাআল্লাহ প্রায়, এই যে ভবনটা আমরা দেখছি, ভবনটা কয়তলা ফাউন্ডেশন করা? এই ভবনটা 3 তলা ফাউন্ডেশন করা আছে। কমপ্লিট 2 তলা মতো। 2 তলা কমপ্লিট। আর এখানে তো বেশ অনেক কিছু বাকি আছে, যেমন সিঁড়িটার অবস্থা দেখতেছি করুন, মানে সিঁড়ি এখনো হয়নি। সিঁড়ি করতে পারতেছি না আমরা, ওই পাশে ঘর ভাঙা লাগবে, সিঁড়ির জায়গা বের করতে হবে, তো ক্লাসরুমের সংকট হয়ে যাবে, এই জন্য আমরা সিঁড়ির কাজ আর আপাতত করি নাই। আমরা গত কয়েকদিন আগে সিদ্ধান্ত নিয়েছি কমিটির পরামর্শ সাপেক্ষে আমরা একটা জিআই সিঁড়ি করব এখানে আমাদের সামনে থেকে জি, মানে গেট থেকে, গেটের পাশ দিয়ে। গেটের সাইড দিয়ে, গেটের সংলগ্ন, গেটের সামনে লাগাই দিয়ে অ্যাডজাস্ট করে আমরা একটা সিঁড়ি করবো যাতে গেটের জায়গাটা নষ্ট না হয়, বন্ধ না হয়। আচ্ছা, আপনার মাদ্রাসায় কতজন শিক্ষার্থী আছে আর কোন কোন বিভাগ আছে? বর্তমানে আমাদের নুরানি বিভাগ, হেফজ বিভাগ, কিতাব বিভাগে ক্লাস 5 পর্যন্ত এবং মহিলা শাখায় খুসুসি জামাত চলতেছে। সর্বমোট ছাত্র সংখ্যা 90+। শিক্ষক আছে আমরা সর্বমোট 7 জন। শিক্ষকদের বেতন কেমন দেন? শিক্ষকদের বেতন অল্প, প্রত্যেকেরই কয়েকজন আছে তারা মসজিদে চাকরি করে, সঙ্গে এখানে পার্ট টাইম সময় দেয়। আর আমরা আবাসিক আছি কয়েকজন, যারা আবাসিক আছে তাদের একটু বেতন বেশি, আর যারা অনাবাসিক পার্ট টাইম আসে মসজিদ থেকে তাদের আরো কম। আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় কি? মাদ্রাসা নিয়ে কি চিন্তা ভাবনা করতেছেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, তৌফিক দেয়, তাহলে এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা করার চিন্তা ভাবনা বা নিয়ত আমার আছে। এবং এখানে যে 3 তলা ভবনটা আমি শুরু করছি, এখানে 2 রুম বিশিষ্ট আমি 2 তলা কমপ্লিট করছি। এরপরে এটাকে আরো 4 রুম আমার দিকে বাড়ানোর চিন্তা ভাবনা আছে। তারপরে যদি জায়গা হয় তখন আমি আরো বাড়াইতে পারবো এবং এখানে দাওরা হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা চালাইতে পারবো। যাক, আলহামদুলিল্লাহ। এখন মাদ্রাসার আয়ের উৎস, মানে কিভাবে এতগুলো আঞ্জাম দেন? প্রায় 7 জন শিক্ষক বর্তমান আছে। 2024 সাল, আজকে আমরা প্রায় শেষের দিকে ভিডিওটা করছি। তো ভবিষ্যতে তো শিক্ষক বাড়বে এবং ছাত্র বাড়বে, তখন এর ব্যবস্থাপনায় মানে যে খরচগুলো, এগুলো কিভাবে কি পরিকল্পনা নিচ্ছেন আর কিভাবে আয়ের উৎসর মাধ্যমে আপনারা পরিচালনা করেন? আমরা ছাত্র অভিভাবকদের লেখাপড়ার গুরুত্ব বোঝানোর জন্য ছাত্রদের কাছ থেকে সামান্য কিছু বেতন কালেকশন করি, তাতে আমাদের মাসে 10-12 হাজার টাকা হয়। আমরা মাসে একটা মসজিদ চাল কালেকশন করি এলাকার থেকে, যাতে এলাকার মানুষের মাদ্রাসার প্রতি মহাব্বত বা সম্পর্কটা বাড়ে। সে চাল বিক্রি করে 4-5 হাজার টাকার মতন হয়। আর বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা মাসে এদিক সেদিক থেকে কিছু দান টান করে, যেগুলো দিয়ে আমাদের মাসে 20,000 টাকার মতন ইনকাম আছে বর্তমানে। কিন্তু আমাদের ওস্তাদদের বেতন আছে 45,000 টাকার মতো। তো বাকি যে ঘাটতিটা থাকে, এটা বিভিন্ন জায়গা থেকে, দূরের থেকে আমাদের পরিচিত ভাই বন্ধু আছে যারা বিভিন্ন সময় মাদ্রাসায় কিছু দান টান করে, এবং মৌসুমে যে ফসল আছে, ধানের মৌসুমে আমরা কিছু ধান কালেকশন করি। কোরবানির সময় যে কোরবানির পশুর চামড়াটা এলাকার সবাই মাদ্রাসায় দিয়ে দেয়, ওইটা বিক্রি করে যে টাকাগুলি হয়, এইগুলি দিয়ে আমরা বাকি মাসিক যে বেতনের ঘাটতিটা থাকে ওইটা পুরো করি। ভবিষ্যতে যখন আমাদের আরও খরচ বাড়বে তখন আমাদের চিন্তা ভাবনা আছে
আমাদের বাহিরে আরও কিছু ডোনার আমরা চাইতেছি, চেষ্টা করতেছি যে বাহিরের থেকে কিছু ডোনার যদি আমাদের হয় মাসিক, তাহলে আমাদের চলতে আরও সহজ। আচ্ছা, যারা আপনাদের দান খায়রাত করে মাদ্রাসা এতিম ছাত্র কিংবা মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, তাদের জন্য কি দোয়া করেন স্পেশাল কোনো সময়? হ্যাঁ, আমাদের প্রত্যেক দিন এবং প্রত্যেক নামাজের আগে আজানের সঙ্গে সঙ্গে ছাত্র ওস্তাদ সকলে দোয়া ইস্তেঞ্জা করে দোয়ায় বসে নামাজের আগ পর্যন্ত আমাদের প্রত্যেক ওয়াক্তেই দোয়ার আমল হয়। এলাকায় যারা মাদ্রাসায় দান করে বা মাদ্রাসার সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক রাখে সকলের জন্য দেওয়া হয় এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহর জন্য দেওয়া হয়, সমস্ত মাদ্রাসা মসজিদের জন্য দেওয়া হয়। দিনই যত কাজ চলতেছে দুনিয়াতে সমস্ত দিনই যে ইন্তজামগুলি আছে এগুলোর জন্য দেওয়া হয়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনই প্রতিষ্ঠানগুলিকে সুন্দরভাবে চালায়, এর জন্য দেওয়া হয় আমাদের এখানে। আচ্ছা হুজুর, আজকে আপনার মাদ্রাসায় খুলনা বোর্ড থেকে নুরানি বিভাগে পরিদর্শনে আসছিলেন। সেটা হুজুর আমাদের বড় থেকে সম্মানিত যে পরিদর্শক আসছেন উনি এখানে উপস্থিত আছেন, ওনার মতামতটা ওনার কাছ থেকে নিলেই মনে হয় সুন্দর হয়। হুজুর, আপনি তো বেশ দীর্ঘ সময় যাবৎ মাদ্রাসা অবস্থান করতেছেন এবং মাদ্রাসায় পেলে নাসরায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী সহ হিফজ বিভাগের ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। আপনি কি বুঝলেন, লেখাপড়ার মান কেমন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই অধমকে নুরানি তালিমুল কোরআন বোর্ড খুলনা বাংলাদেশ এর পরিদর্শক পদে মুরব্বীরা নিয়োগ দিয়েছেন। আর বাংলাদেশের শেষ প্রান্ত দক্ষিণ অঞ্চলের প্রায় সুন্দরবনের গায়ে ঘেঁষে যে মাদ্রাসা দাপক উপজেলা, এখানে আজকে আসছে। এই অঞ্চলে আমার সফর এবার আজকে প্রথম সফর। প্রথম সফর হিসেবে আলহামদুলিল্লাহ এইখানে যে ছাত্রদেরকে পড়াশোনা যা ধরলাম, হাতের লেখা যা দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো। তবে শিক্ষকদের যে পরামর্শ দিয়েছি যে আমাদের নুরানির একটা আছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে আরও সুন্দর করতে হবে, যাতে করে নুরানি তালিমুল কোরআন বোর্ড খুলনা বাংলাদেশ প্রত্যেকটা মাদ্রাসা যে পরিচালনা হয়, আমরা চাই যে প্রত্যেকটা মাদ্রাসার পড়াশোনার মান শতভাগ ছাত্রছাত্রীর পড়া লেখা, আদব, আখলাক এবং আমলদারি যেন হতে পারে। এই পদক্ষেপ নিয়ে আমাদের মুরব্বীরা নুরানি তালিমুল কোরআন বোর্ড খুলনা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। মুরব্বীদের চিন্তা চেতনা এরকম যে আমাদের এইখানে প্লে থেকে নিয়ে 5 পর্যন্ত আমাদের খোলা হয়েছে নুরানি বোর্ডের, খুলনা বোর্ডের। যে একটা বাচ্চা মুসলমানের সন্তান, তার মৌলিক ইসলামী যে জ্ঞানটা প্রয়োজন, এই মৌলিক যে জ্ঞান যেটা প্রয়োজন, মৌলিক জ্ঞানও অর্জন করবে। ইসলামী যে ভাবধারা, আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা এবং আমাদের অন্যান্য যে আমলগুলো আছে, এই আমলগুলো সম্পর্কে সবাই জানবে এবং সবাই দিনই পরিবেশে যেন আমাদের মুসলমানের সন্তানেরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আদবওয়ালা হয়ে যায় এবং যেন আনাসে কানাসে যাতে করে এরা দিনই যে পরিবেশ, দিনইভাবে যে শিক্ষা গ্রহণ করতেছে এটা যেন ছড়িয়ে পড়ে, যাতে করে এ একজন আলেম হবে, হাফেজ হবে, একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন ব্যবসায়ী হবে, একজন শ্রমিক হবে, যেই পেশারই হোক না কেন, নুরানি যে শিক্ষাটা যেটা আছে, এই মৌলিক যে শিক্ষাটা যেন গ্রহণ করতে পারে। আজকে যে এখানে পরিদর্শন করা হলো আলহামদুলিল্লাহ ভালো আছে। যে এলাকাগুলো আপনি ঘুরেছেন আমাদের দাকব উপজেলায়, সমস্ত প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানটা আপনার কেমন মনে হয়? মানে আশপাশের পরিবেশ, লেখাপড়া, ছাত্র ছাত্রী, সাথে সাথে যে শিক্ষকগুলো এখানে আছেন তাদের বিষয়ে আপনার কেমন কি মতামত? আলহামদুলিল্লাহ, দাকব উপজেলা যতগুলো প্রতিষ্ঠান দেখেছি, সবগুলো প্রতিষ্ঠানের ভিতর থেকে এই প্রতিষ্ঠানটা একটা অন্যতম একটা প্রতিষ্ঠান এবং যিনি মহতান সাহেবুদ্দুর আছেন এবং অন্যান্য শিক্ষকরা আছেন, সবার ভিতরে একটা আন্তরিকতা, ভালোবাসা এবং মহব্বত একই রকমের, এটা আমি আজকে এসে এটা উপলব্ধি করছেন। আগামীতে মাদ্রাসা যাতে সুন্দর হয়
এবং আরও যাতে বড় হয়, বৃদ্ধি পায়, এই জন্য আপনি দোয়া করবেন। আর প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে যে দেখবেন কিংবা দেখছেন, আপনারা মাদ্রাসায় আসবেন, আশপাশে থাকলে বাচ্চাদেরকে দিবেন। হুজুর, বাইরে যে ছাত্র যারা আসবে তাদেরকে এখানে থাকার খাওয়ার কোনো ব্যবস্থা আছে দূরের ছাত্রদের? এখানে ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আমরা ছাত্রীদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি না। ছাত্রী হিসেবে আমরা এলাকার মেয়েদেরকে নিতেছি, বাইরে কেউ নিতেছি না আপাতত, সেই ব্যবস্থা নেই। আর ছাত্রদেরকে আমরা নিতেছি, এলাকার ছাত্র নিতেছি, বাইরের ছাত্র নিতেছি, তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এবং থাকা খাওয়ার জন্য আমরা আলাদা কোনো খরচ নেই না। মাসিক যে সামান্য কিছু বেতন আছে, শুধু বেতনটাই আমরা ছাত্রদের থেকে নিই। যাক, আলহামদুলিল্লাহ।